মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বেঁকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। মান্ধাতার এই আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত শামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী এবং লেখিকা কণিকা মণ্ডলকে। তাহলে সরাসরি শিল্পী বন্ধুর কাছে চলে যাই। দিদি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আশা করি আপনি খুব ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি। বাহ, আপনি তো নিজে লেখালেখি করেন? হ্যাঁ, আমি দীর্ঘ 40 বছরের লেখালেখির সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন রকম লেখাই আমার আছে, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক। আমার নাটক লেখা বহু আমার ছাত্রছাত্রীরা পরিবেশন করেছে, আমার আবৃত্তিও ছাত্রছাত্রীরা অনেক জায়গায় পরিবেশন করেছে, আমি নিজেও করেছি। আজকে আমি উপস্থিত হয়েছি আমার নিজস্ব স্বরচিত কিছু লেখা নিয়ে। তাহলে আমরাও নিশ্চয় শুনবো। হ্যাঁ, আমরা তাহলে প্রথমে কি শুনছি? প্রথমে শুনবো, যেহেতু এটা রবীন্দ্রনাথের মাস, বৈশাখ মাস, সদ্য আমরা পেরিয়ে এসেছি 25শে বৈশাখ, তাই কবিগুরুকে নিয়ে লেখা আমার একটি লেখা আমি পাঠ করছি। লেখার নাম এপার ওপার, সদ্য লেখা। প্রিয় কবি, অনেক দুঃখ নিয়ে তোমাকে এপার থেকে ওপারে ডাক পাঠাতে হলো। তুমি বিহীনে সমাজ বড় শূন্য মনে হয়। তোমার আদর্শ, তোমার ভালো লাগা আজ সকলের কাছে হয়ে উঠেছে একটা টাইম পাসের জায়গা। খুব কমজনই আছে যারা এখনো 2 বিঘা জমির মতো কবিতা, ঘরে বাইরের মতো উপন্যাস আর রাজার মতো নাটক পাঠ করে আনন্দ লাভ করে। তোমার লেখা সহজ পাঠ আজ বাঙালির কাছে নস্টালজিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন যে তুমি 4 ভাগে সহজ পাঠ লিখতে গেলে? কেনই বা নন্দলাল বসুকে দিয়ে বইয়ের অলংকরণ করালে? ছোট ছোট ছেলে মেয়েদের কাছে সহজ পাঠ এখনো ব্রাত্য হয়ে গেছে। এর জন্য তাদেরকেই বা কী করে দোষ দিই বলো? বাঙালির ছেলে মেয়ে হয়ে আজ তারা বাংলা বলতে জানে না, জানে না পয়লা বৈশাখ, রথযাত্রা, দোল উৎসব। তারা জানে ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, চকোলেটস ডে। একে অপরের হাতে আজ আর তারা রাখি বাঁধে না, বাঁধে ফ্রেন্ডশিপ ব্যান্ডস। বাবা হয়ে গেছে ড্যাডি, মা হয়ে গেছে মাম্মি, কাকি জেঠিমারা হয়ে গেছে আন্টি, আর মেসো মামারা হয়ে গেছে আঙ্কেল। পাশ্চাত্য কালচার, পশ্চিমী ভাষা ও পোশাক সমগ্র বাংলাকে হাঙরের মতো গ্রাস করছে। আজকালকার যুগের বাচ্চারা রুটি আর আলু চচ্চড়ি খেতে লজ্জা পায়, ভাত খায় না, খায় মোগল কিখানা বিরিয়ানি। জন্মদিন পালিত হয় না, হয় হ্যাপি বার্থডে। জ্বলে না প্রদীপ, বাজে না শঙ্খ, পায়েসের চামচ মুখে ওঠে না, সেখানে জায়গা করে নিয়েছে বার্থডে কেক। কবি, তোমার এখানে আর একবার ফিরে আসা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে। যে বাঙালি জাতিকে নিয়ে তুমি খুব গর্ববোধ করতে, সে জাতি এখন তোমাকে পছন্দ করে স্ট্যাটাস বাড়ানোর জন্য। তোমার হতে সাধের শান্তিনিকেতন আজ অশান্তিনিকেতনে পরিণত হয়েছে। তোমার ভালোবাসার খোয়াই কোপাই আজ মৃতপ্রায়। সেই বিখ্যাত ভুবনডাঙ্গার মাঠেও আর নেই গ্রাম্য ভাব, সেখানেও ঢুকে পড়েছে শহুরে বেনো জল। কলকাতার জোড়াসাঁকো, যাকে বাঙালিরা মনে করত পীঠস্থান, সেখানেও ঢুকে গেছে রাজনীতি। কেউ তোমাকে বলে মাটির কবি, কেউ বলে শ্রমজীবী মানুষের কবি, আবার কেউ বা বলে বুর্জোয়া কবি। সমাজের কাছে তোমার গীতাঞ্জলি গানের থেকে জীবনমুখী গান অনেক বেশি জনপ্রিয়। যে দেশ থেকে কবির নোবেল খোয়া যায়, এর থেকে লজ্জাস্কর কিছু হয় বলে আমার জানা নেই। তুমি আমার প্রাণের কবি, আমার মনের কবি, আমার প্রেমের কবি।
তোমার চলে যাওয়া আমাকে বড় ব্যথা দেয়। জানি সময়ের নিয়মে এক সময় সকলকেই চলে যেতে হয়। তোমারই কথায় ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। তবুও কবি, একবার, আরো একবার ফিরে আসার চেষ্টা করো, শুধু আরো একবার, নতুন রূপে, নতুন যুগে, নতুন হয়ে। প্রণামান্তে, তোমার একনিষ্ঠ আশাবাদী পাঠিকা। অসাধারণ, সত্যি হৃদয়স্পর্শী একটি লেখা, ভীষণ ভালো। এই লেখা বা গল্প পাঠ, এর প্রতি ভালোবাসা তো বললেন দীর্ঘ 40 বছর, প্রায় তখন আমি সদ্য মাধ্যমিক পাশ করেছি। বাহ, তখন থেকে ভীষণ ভালো। আর তাহলে অবসর সময়ও কিরকম লেখালেখির মাধ্যমে? হ্যাঁ, লেখালেখিটা আমার একটা হবি বলতে পারেন। যে কোনো বিষয়, যে কোনো ঘটনা আমার মনে দাগ কাটলে সেখান থেকে আমার কলম থেকে বেরিয়ে আসে হয় নাটক, না হয় কবিতা, না হয় গল্প ইত্যাদি। ভীষণ ভালো। আপনি তো বইও লেখেন? হ্যাঁ, বইও লিখেছি। আমার বেশ কিছু বই প্রকাশ হয়েছে। এখানে কিছু বই আমার আছে, যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন। এটা আমার কবিতার বই, শুধু তোমাকে। এটাও একটা কবিতার বই, মালঞ্চ। এটা একটা নাটকের বই, পান্না হীরাছুনি। বাহ। এটা একটা ছোটদের গল্প, হলুদ রঙা ব্যাঙ। আর এটা প্রাপ্তবয়স্কদের লেখা একটা গল্প, কৃষ্ণকলি। এছাড়া সব বই আমি আনতে পারিনি, বেশ মোটামুটি এগুলো আনতে পেরেছি। ভীষণ ভালো। আমরা যে আজকে সকালে একজন গুণী মানুষকে পেয়েছি, গুণী মানুষের সান্নিধ্যে আরো শুনবো দিদির লেখা। পরের কি শুনছি? পরে শুনবো আমার স্বপ্নের নেতাজি। বাহ। নেতাজিকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। বাড়িতে প্রতি বছর আমি 23শে জানুয়ারি পালিত করি। তা সেই নেতাজিকে নিয়ে আমার লেখা। লেখাটা 20 সালের। ভোর 3টে, হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে। ঘুম চোখে দরজাটা খুলে দেখি সামনে দাঁড়িয়ে নেতাজি। সে তেজোদ্দীপ্ত চোখ, সে কঠোর চিবুক, সে সৌম্যকান্তির চেহারা। আমি কি করব ভেবে না পেয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমার এই অবস্থা দেখে তিনি বললেন, কি হলো, অবাক হচ্ছ? আমার আগমন কি তোমার পছন্দ হয়নি? আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, ছি ছি ছি, সে কি কথা, আমরা তো আপনার অপেক্ষাতেই চেয়ে আছি। আসুন আসুন, ভিতরে আসুন। আমি বলার আগেই তিনি একটি চেয়ারে বসে পড়ে বললেন, আমাকে একটু গরম তেলে ভাজা সহযোগে চা খাওয়াতে পারবে? এখন এই রাত 3টের সময়? চা না হয় বানালাম, তা বলে তেলে ভাজা? তিনি আমার ইতস্তত ভাব দেখে বললেন, ঘরে বোধহয় জোগাড় নেই। আজকাল তোমরা এতটাই অলস হয়ে গেছো যে কষ্ট করে কিছু করতে শেখোনি, পয়সা দিয়েই সব কিছু কিনতে চাও। আমি বললাম, না না না, তা কেন, আমি এখনই আপনার জন্য এসব তৈরি করে আনছি। তিনি প্রশান্ত হয়ে বললেন, যাও, ততক্ষণ আমি এই বিছানায় একটু গড়িয়ে নিই। আমি ব্যস্ত হয়ে পড়লাম, এ মা, এই এলোমেলো বিছানায় আপনি কিভাবে শোবেন? তিনি স্মিত হাসলেন। এর থেকে অনেক খারাপ পরিবেশে আমাকে দিন কাটাতে হয়েছে, এ তো আমার কাছে স্বর্গোদ্যান। আমি চা বানাতে বানাতে স্থির করলাম, আজকের দিনটা নিশ্চয়ই তিনি এখানে কাটাবেন। শুনেছি উনি খুব ভোজন বিলাসী, সম্পূর্ণ বাঙালি খাবারে আজ ওনাকে আপ্যায়ন করব। চা বানিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি কি পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। এক ক্লান্ত সৈনিক, বহু বছর পর বিশ্রাম করছেন। কিভাবে ডাকবো ওনাকে? নেতাজি নামে, সুভাষ নামে, না অন্য কোনো নামে? এই যে শুনছেন, আপনার চা প্রস্তুত। তিনি উঠে বসলেন, পরম তৃপ্তি নিয়ে খেতে খেতে বললেন, তোমার রান্নায় আমি মায়ের স্বাদ পেলাম। বহু বছর পর আমার মাকে মনে পড়ল। হঠাৎই তিনি বললেন, আচ্ছা, বিভিন্ন জায়গা দেখলাম ছোট ছোট জাতীয় পতাকা টাঙানো, বেদি বানানো, কি হবে ওখানে? বিশেষ দিন? আমি ঘাড় নেড়ে বললাম, বারে, কাল 23শে জানুয়ারি, আপনার জন্মদিন। ওই বেদিতে আপনার ছবি বসবে, জাতীয় পতাকা উত্তোলন হবে,
ছেলেমেয়েরা জাতীয় সঙ্গীত গাইবে, মান্যগণ্য ব্যক্তিরা আপনার সম্বন্ধে কত কিছু বক্তব্য রাখবে, ক্লাবের ছেলেরা ব্যান্ড বাজাবে, কত মানুষ বেড়াতে যাবে, কত মানুষ পিকনিকে মাতবে, কত জায়গায় হবে ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যাশন শো, রক্তদান শিবির, আরো কত কি। তিনি অবাক হয়ে বললেন, বলো কি, আমার জন্মদিন? আমার জন্মদিন তোমরা এভাবে পালন করো? তোমরা দেশকে ভালোবাসো না? দেশের মানুষকে ভালোবাসো না? দেশের মানুষের জন্য তোমাদের মন কাঁদে না? তোমরা কেমন খেলায় মেতেছ? কেন তোমরা দেশের কথা ভাবছো না? কেন তোমরা অসাধুতার পথ অবলম্বন করছো? আমার জন্মদিন পালন করলে সেই ভারতবর্ষ ফিরিয়ে দাও যার জন্য আমি সর্বস্ব ত্যাগ করেছিলাম। আমার জন্মদিন পালন করলে সেই ভারতবর্ষ ফিরিয়ে দাও যার জন্য আমি মরণপণ লড়াই করেছিলাম। ভারতবর্ষ আমার মা, ভারতবর্ষ আমার প্রাণ, আর আমি তাকে শোষিত হতে দেব না। তোমরা নিজের মাকে নিয়ে কোন খেলায় মেতেছ? বন্ধ করো দলাদলি, বন্ধ করো হানাহানি। আমাকে আবার নতুন করে লড়াইয়ে নামতে হবে, আবার নতুন করে দেশের মানুষকে বোঝাতে হবে, জাগো ভারতবাসী, জাগো, আবার নতুন করে জেগে ওঠো, ছিঁড়ে ফেলো বৈষম্য, খুলে দাও মুখোশ, গড়ে তোলো নতুন ভারত, তবেই আমার জন্মদিন পালন করো, তার আগে নয়। বলতে বলতে কোথায় মিলিয়ে গেলেন আমার স্বপ্নের নেতাজি। আমি চিৎকার করে উঠলাম, ফিরে আসুন, যাবেন না, একটিবার আমার কথা রাখুন। ঘুম ভেঙে গেল আমার, পরম তৃপ্তির পরশ আমাকে ঘিরে থাকলো, আমি ধন্য হলাম। আবারও ভীষণ সুন্দর, মানে এই লেখাগুলো, মানে জিনিসটা নিয়ে তো অনেকটা পড়াশোনা আগে করতে হয় নিজে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। একটা বিষয় নিয়ে আমি হঠাৎ করে লিখতে বসলাম, সেটা তো কখনোই সম্ভব নয়। সেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। তার জীবনী পড়তে হয়, বিভিন্ন লেখকের লেখা পড়তে হয়, তবেই তো সেটাকে আনা যায়, কোনো উল্টো পাল্টা তো লেখা যায় না। বাড়িতে কে কে আছে দিদি? বাড়িতে মা আছেন, আমার ভাই, ভাইয়ের বউ, ভাইপো, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা একসঙ্গেই থাকি। তারা আপনার এই লেখালেখি, গল্পের বই, বিভিন্ন বই দেখে তারা কি বলছে? আমার বলতে পারেন সব থেকে উৎসাহদাতা বা দাত্রী বলুন আমার মা। এখন মা বয়স হয়ে গেছে, কিন্তু এতদিন বিভিন্ন জায়গায় যখন আমি অনুষ্ঠানে যেতাম, সঙ্গে বন্ধু বলুন, উৎসাহদাতা বলুন, তিনি আমার সঙ্গে থাকতেন। বাহ, তাহলে আমরা পরের লেখা কি? পরের লেখা মাকে নিয়ে। বাহ, অসাধারণ। এই লেখাটাও 20 সালের। মা, কতদিন হলো তোমার থেকে দূরে আছি, যদিও জানি মাইলের দূরত্ব মনের দূরত্বের কাছে কিছুই নয়। বারবার মনে হয় এক দৌড়ে ছুটে যাই তোমার কাছে, গলা জড়িয়ে ধরে বলি, ভালো আছো তো মা? তুমি 2 হাত দিয়ে কাছে টেনেই চুম্বনে ভরিয়ে দিতে আমায়। জানো মা, সেদিন হোটেলে ভাত খেতে গিয়ে মনে পড়ে গেল তোমার হাতে রাঁধা ঝিঙে পোস্ত, কাতলা মাছের তেল ঝাল আর সবজি দিয়ে তৈরি টক। তুমি রান্না করে হাত ধুতে গেলে চুপিসারে চেখে দেখতাম, সে যে কি খেতাম, কি অমৃত স্বাদ যে পেতাম, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানে প্রায় দিন কত ভালো ভালো পদ রান্না হয়, তোমার হাতে সুঘ্রাণ আমি পাই না। যখন তুমি রান্না সেরে ভিজে চুল পিঠে ফেলে গলায় আঁচল দিয়ে তুলসী তলায় প্রণাম করতে, তোমাকে তখন অপূর্ব দেখতে লাগতো। মোনালিসার ছবিও তোমার কাছে হার মেনে যেত। মনে হতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী আমার মা। যখন আমি একদম ছোট ছিলাম, রাতের পর রাত আমায় কোলে নিয়ে জেগে বসে থাকতে, আমার কান্না থামাতে, তুমি একটা গান গাইতে শুরু করে মনে পড়ে তোমার। কথাগুলো ভুলে গেলেও আজও সুরটা মনে আছে। যখন শরীর অসুস্থ লাগে, 2 চোখের থেকে ঘুম যায় উড়ে, তখন তোমার গানের সুর ভেসে আসে আর আমি ঘুমের রাজ্যে প্রবেশ করি। মা, এবার যখন বাড়ি যাব, সঙ্গে নিয়ে যাব ছানার জিলিপি, মোহনভোগ আর চওড়া পাড়ে তাঁতের শাড়ি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আনন্দে ঝলমল করে উঠলে। মনে ভাববে, খোকা তোমায় এত ভালোবাসে। তুমি ভাবতে থাকবে,
তোমার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে চলা ছেলেটির বিয়ে হবে, ঘরে আসবে সুন্দরী বউ, তাহলে যে আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে মা। আমি কি পারবো তোমাকে খুশি রাখতে? তুমি কি তখনও একইভাবে আমায় ভালোবাসবে? জানি মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, আমিও বড় হতে চাই না মা। আমি চাই তোমার জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমায় আদর করবে, শাসন করবে, কাঁপা কাঁপা হাতে খাইয়ে দেবে। তোমাকে আমি কিছুতেই দূরে যেতে দেব না মা। তখন যে আমি অভিভাবক আর তুমি আমার সন্তান। তুমি যেভাবে আমাকে গান গেয়ে ঘুম পাড়াতে, আমিও তেমনি করে মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়াবো। আয় ঘুম, যায় ঘুম, সোনার কাঠি ছুঁয়ে, সোনামা আমার ঘুমায় যেন সেই আমাকে ছুঁয়ে। আবারও অসাধারণ, সত্যি যত শুনছি ভীষণ ভালো লাগছে। আপনার তো বললেন যে আপনার ছাত্রছাত্রীরাও আছে, তারা ক্লাস করে। হ্যাঁ, আপনার শ্রুতি নাটক এই আবৃত্তির আমার একটা মাধ্যমে সংস্থা আছে, মালঞ্চা আবৃত্তি সংস্থা। সেখানে শ্রুতি নাটক আর আবৃত্তি আমি শেখাই। বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান পরিবেশনাও করি। মানে সেখানে কি শ্রুতি নাটক আপনার লেখাগুলোই আপনি শেখান? না, শুধু না, আমার লেখাও থাকে, বিভিন্ন লেখকের লেখাও থাকে। আমরা বড়রাও করি, বাচ্চাদের দিয়েও করাই। ভীষণ ভালো। পরের লেখা আমরা কি শুনবো? পরের লেখা আমরা শুনবো বর্তমান দিনে মেয়েদের যে অবস্থা তার প্রতিবাদে আমার একটা কবিতা, নাম দিয়েছি প্রতিবাদ। এটাও 20 সালের কবিতা। আমি এক অভাগিনী মেয়ে, আমার ইতিহাস সোনার নয়। বলতে গিয়ে আমার বুক ফেটে যাচ্ছে। এ সমাজ, এ সংসার আমার সব কেড়ে নিয়েছে। পড়ে আছে শুধু স্মৃতি। সবাই বলে আমি রাক্ষসী। বাবুমশাইরা, দয়া করে শুনুন আমার কথা, আমার বেদনার হাহাকারের কথা। আমার তখন মাত্র 15 বছর। বাপ মা হারা এক অনাথিনী। গতর খাটিয়ে খাই। পান থেকে চুন খসলে জোটে লাথি ঝাঁটা, জোটে না ভাত, জোটে না কাপড়। তবু উপসী পেটে যৌবন উপচে পড়ে। প্রেমের জালে জড়িয়ে পড়ি আর এক অনাথের সাথে। সে জঙ্গলে কাঠ কুড়িয়ে পরের বাড়ি ফরমাস খেটে আমাকে এনে দিত খাবার, দুহাত ভরিয়ে দিত বন্য ফুলে। একদিন সূর্যকে সাক্ষী রেখে রাঙিয়ে দিল সিঁথি। ভালোবাসার বেড়ায় গড়ে উঠল ঘর, ভাঙা হাঁড়ি খুঁড়ি দিয়ে গড়ে উঠল সংসার। নুন আনতে পান্তা ফুরলেও প্রেমে এলো না অভাব। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর চাঁদের আলোয় স্নান করে রাত জাগা পাখির গান শুনে ধ্রুবতারার দিকে তাকিয়ে দুটো শরীর এক হয়ে আঘ্রাণ করতাম সুবাতাস। সেদিন ছিল অমাবস্যা, চারদিক ঘুরঘুরটি অন্ধকার। শেয়াল পেঁচার ডাক বয়ে আনলো অমঙ্গলের বার্তা। কারো যেন চুপি চুপি কথা কয়, কার যেন পায়ের আওয়াজ ভেসে আসে। হঠাৎই শরীরে একটা ঝাঁকুনি ওঠে। ওঠ ছুঁড়ে, তুই আমার। ঘুমন্ত মরদটা আমাকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা চালালো, ফল কিছু হলো না। চোখের সামনে কাছের মানুষটাকে মেরে আমাকে টানতে টানতে খুবলে ছিঁড়ে রক্তাক্ত করে ফেলে গেল রাস্তার ধারে। কেউ আমার প্রতি এতটুকু সহানুভূতি দেখালো না, কেউ আমার হয়ে একটা কথাও বলল না। সমাজের রক্ষকরা মুখ টিপে হাসলো, রাজনৈতিক ব্যক্তিত্বরা রং দেখলো, সাধারণ মানুষ গা বাঁচিয়ে চলে গেল। বলতে পারেন কোথায় আমি অভিযোগ জানাবো? কোথায় পাবো নিরাপদ আশ্রয়? ধীরে ধীরে অনুভব করলাম ভিতরে বেড়ে ওঠা আর একটা শরীর। এ তো ভালোবাসার সম্পদ নয়, এ হলো পাপ। পাপের ফল কেন আমি বয়ে বেড়াবো? কেন দেখাবো পৃথিবীর আলো? কেন ধীরে ধীরে বড় করে তুলবো? পত্তনেই আমি তাকে বিনষ্ট করলাম। বলুন বাবুমশাইরা, আমি কি ভুল করেছি? চুপ করে আছেন কেন? বলুন, আমি কি অপরাধ করেছি? সমাজের চোখে আমি ইঁটু হয়ে গেছি। সকলে আঙুল তুলে বলেছে নষ্টা। বলতে পারেন এতে আমার দোষ কোথায়? জানি আমার একটাই অপরাধ, আমি নারী, লালসার বস্তু, ভোগের বস্তু, কামনার বস্তু, ভালোবাসার বস্তু নয়। যুগের পর যুগ এসেছে, বদলে গিয়েছে অনেক কিছু।
বদল হয়নি আমাদের। আমরা সেই এক তিমিরে দাঁড়িয়ে, যে তিমিরে দাঁড়িয়েছিল সীতা, দাঁড়িয়েছিল দ্রৌপদী। মহাকালের কাছে একটাই প্রশ্ন, আমরা কি দেখা পাবো না বিকর্ণদের, পাবো না ভীমসেনের? আমরা কি কেবল পণ্য হয়ে থাকবো, হব না একজন পূর্ণ মানুষ? সেই দিন আর কত দূরে, সেদিন আর কত যুগ পরে আসবে। সত্যি বিভিন্ন লেখা, বিভিন্ন স্বাদ। কবিগুরুকে দিয়ে শুরু হয়ে নেতাজি, বাস্তববাদী অনেক লেখা শুনছি। পরের লেখা কি শুনবো? পরের লেখা শিক্ষার উপরে। বাহ। কবিতাটার নাম শলাকা, এটা 21 সালে লেখা। শোনো। পরাণ মাঝির ছেলে লখাই 5 বছর বয়স থেকে বাবার সাথে নৌকো নিয়ে নদীতে যায়। বড় বড় চোখ মেলে বাবার কাজ দেখে। কত মানুষ রোজ তার বাবার নৌকায় পারাপার হয়, শিক্ষক, উকিল, ব্যবসায়ী, আরও কতজন। লখাই ভোরবেলা সূর্য ওঠা দেখে, দুপুরে বাবার সাথে ভাত রাঁধে, সন্ধ্যায় আকাশের তারা গোনে, 1, 2, 3, তার বেশি সে গুনতে জানে না। প্রতিদিন নৌকায় যাওয়া পল্টু মাস্টার তাকে বই কিনে দেয়, ছবি, ছড়া, গল্প, রং, তুলি, স্লেট, খাতা, পেন্সিল। লখাই যা দেখে মনের আনন্দে আঁকে। পল্টু মাস্টার তাকে একটা করে অক্ষর চেনায়। লখাইয়ের খুব ইচ্ছা সে স্কুলে যাবে। পরাণ মাঝি নারাজ, না না, ওই স্কুল আমাদের জন্য নয়, লেখাপড়া আমাদের জন্য নয়। তুই গরিবের বেটা, হাল টানবি, নৌকা চালাবি, পশ্চিম আকাশে মেঘ দেখলি হাঁক পারবি, সামাল সামাল, ঝড় উঠতেছে, নাও ভিড়াও। পড়াশোনা আমাদের জন্য নয় রে বেটা। লখাই আবদার করে, ও মাস্টার, আমাকে তোমার স্কুলে নাও না গো। সত্যি একদিন পল্টু মাস্টার তাকে নিয়ে স্কুলে আসে। এত বড় বাড়ি, এত ছেলে মেয়ে, এত বড় মাঠ, এত বড় গেট দেখে সে অবাক হয়ে যায়। একদিনে সে চিনে যায় বেঞ্চ, চেয়ার, টেবিল, বোর্ড, চক, ডাস্টার, আরও কত কি। সে দেখে তার বয়সী ছেলেমেয়েরা জোড়হাত করে গান গাইছে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, লাইন করে ক্লাসে যাচ্ছে। তারপর বেঞ্চে বসে বই খুলে দুলে দুলে পড়ছে। একটা লাইন তার খুব ভালো লাগে, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ছুটবে ঘোড়া। তার খুব শখ, সে মোটা মোটা বই পড়বে, নিজের খাতায় নাম লিখবে, ক্যালেন্ডারে ঠাকুমার জন্য অমাবস্যা, একাদশী, পূর্ণিমের দিন দেখবে। পল্টু মাস্টার তার স্কুলে তাকে ভর্তি করে নেয়। সে নৌকার গলইতে বসে পড়া করে। 1 বছর 2 বছর করে যখন সে উচ্চ মাধ্যমিক পাশ করে, তখন পল্টু মাস্টার অবসর নিয়েছে। পরাণ মাঝি বুড়ো হয়েছে। লখাই সারাদিন নৌকোর হাল টানে আর রাতের বেলা ছেলে পড়ায়। অন্ধকারে শিক্ষার আলো মাঝি পাড়াকে আলোকিত করে তোলে। পরাণ মাঝি বুক ফুলিয়ে গর্ব করে, আমার লখাই মাস্টার হয়েছে। লখাই, পল্টু মাস্টারকে ভগবান মানবি, ওই দেবতা ছাড়া তোরে কেউ চিনত না। এক আগুনের শলাকা থেকে জন্ম নেয় নতুন শলাকা, পল্টু মাস্টারই হলো সেই শলাকা। আমি ভুল বলেছিলাম বাপ, এই শলাকা কখনো নিভতে দিস না, তাকে জ্বালিয়ে রাখিস বাপ, জ্বালিয়ে রাখিস। অসাধারণ, যত শুনছি তত ভালো লাগছে। দিদিকে জিজ্ঞাসা করবো, এখানে এসে আপনার কিরকম লাগলো? ভালোই লাগছে। আপনাকে পেয়েও, আপনার এত সুন্দর লেখনী শুনে আমাদেরও ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। দিদির জন্য রইল কিছু সম্মাননা, চ্যানেল ভিশনের তরফ থেকে রইল এই সার্টিফিকেটটা। ধন্যবাদ। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। ধন্যবাদ। আপনার জন্য রইল এই মেডেলটি। আজকের দিনটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য আপনার জন্য রইল মেমেন্টো, এবং আপনার জন্য রইল এই ছোট্ট উপহারটি। ভালো থাকবেন। ভবিষ্যতে এরম লেখা আমরা আরও পড়তে চাই, শুনতে চাই। আপনার লেখা পড়ার বা শোনার অবশ্যই ইচ্ছা রইল। আমরা এতক্ষণ শিল্পী বন্ধুর অসাধারণ লেখনী শুনে নিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, আরও শুনতে ইচ্ছে করছিল। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামীকাল দেখা হবে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।